হাসনাত আব্দুল্লাহ যখন বলে এইভাবে এই সময় এসে বাংলাদেশের যারা মানে তাদের পক্ষে যা সোজা হিসাব, তার বক্তব্য হচ্ছে হয় আমাদের পক্ষে লেখো, না হলে তোমাদের কলম ভেঙে দেব, হাত ভেঙে দেব, তোমাদের অফিস গুড়িয়ে দেব। না এর আগে তো ভাই এই হাসনাত আব্দুল্লাহ তো কি করলো, সময় টিভিতে লিস্ট ধরাই দিল না, সেটাই বলছিলাম। কি করলো? তো এই হাসনাত আব্দুল্লাহর মতো একটা বাচ্চা ছেলে নাক টিপ দিলে যে ছেলেটার দুধ এখনো পড়বে, সেই ছেলেটা এত বড় স্পর্ধা পায় করতে, গণমাধ্যম নিয়ে এত বড় কথা বলে কোন থেকে, তার ব্যাকআপ কি? নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা আছে, তার মধ্যে একটা অন্যতম খবর যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধীদের মানে মূল যে সমন্বয়ক, তিনি নারায়ণগঞ্জে তাদের যে একটা জনসংযোগ ছিল, সেই জনসংযোগে গিয়ে সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার কথা বলেছেন। মানে এইটা নিয়ে অলরেডি কথা হচ্ছে যে স্বাধীন সাংবাদিকতায় মানে তিনি বাধা দেওয়ার চেষ্টা করছেন কিনা, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং একই সঙ্গে আরও কয়েকটি বিষয় থাকবে। তার মধ্যে আপনারা জানেন যে বিএনপি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য দাবি করেছে। এছাড়া আজকে কোর্টে দুটি ঘটনায় আসলে খালাস দিয়েছে। তার মধ্যে একটি যে আলোচিত তিন্নি হত্যাকাণ্ড, মডেল তিন্নি হত্যাকাণ্ডের যে মূল ঘাতক সেই গোলাম ফারুক অভি, সাবেক সাংসদ, তাকে এই হত্যা মামলার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে 10টা অস্ত্র মামলা, আলোচিত 10টা অস্ত্র মামলা থেকে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাকেও খালাস দেওয়া হয়েছে। এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যথারীতি বাঁকা চোখের এই পর্বে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর। মঞ্জুর ভাই, আপনাকে স্বাগতম। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। মঞ্জুর ভাই, মানে অনেকগুলো তো প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমরা শুরুটা করি আসলে এই যে সমন্বয়করা তো আগ্রাসী কেন আর কি। এই হাসনাত আব্দুল্লাহ এর আগে বলেছে যে অমুককে কবর রচনা করতে হবে, সংবিধানের কবর রচনা করতে হবে, করা হবে। এর আগে যখন প্রোক্লেমেশনের ঘোষণা তারা দিয়েছিল আগে, সেটা তো ফেল করেছে আমরা দেখেছি। আজকে নারায়ণগঞ্জে তিনি যখন এই গণসংযোগ করতে গিয়েছেন, সেইখানে তিনি বললেন যে মানে ফ্যাসিবাদের পক্ষে যারা লিখবে তাদের কলম ভেঙে দেওয়া হবে, প্রতিহত করা হবে। এবং একই সঙ্গে আমি খুব মনোযোগ দিয়ে তার এই ভাষ্যটা শুনলাম। তিনি সেখানে বলছেন যে যারা এখন আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে চিৎকার করছে তাদেরকে রুখে দেওয়া হবে। মানবাধিকার কি শুধু আওয়ামী লীগ মানে রাজনৈতিক পরিচয় বহন করে কিনা, না আপনার কি মনে হয় যে এত আগ্রাসী মনোভাব হলে তারা আসলে জনগণের রাজনীতিটা করবে কিভাবে? ধন্যবাদ নুরুজ্জামান বাবু। আসলে এই বিষয়টা নিয়ে সারাদিন জুড়েই আসলে সোশ্যাল মিডিয়ায় খুবই চর্চা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহকে আমরা যেমনটা চিনি, আসলে তিনি এরকম খানিকটা একটু কি বলবো, বাজার গরম করা মন্তব্য করতে সে খুব সম্ভবত স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা তার পলিটিক্যাল স্ট্যান্ডও হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা তো ডে ওয়ান থেকেই আসলে আওয়ামী বিদ্বেষী, শুধু আওয়ামী বিদ্বেষী যদি হতো তাতেও আমি বুঝতাম যে ঠিক আছে, তার একটা পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে যেটার সঙ্গে সাংঘর্ষিক আওয়ামী লীগের সঙ্গে, বা হাসিনারা সরকারের সঙ্গে। কিন্তু তিনি এবং তারা ডে ওয়ান থেকে তো আসলে বাংলাদেশ শব্দটা নিয়েও আমার মনে হয় তাদের মনে মনে আপত্তি হয়। সেটা মুখ ফুটে হয়তো এখনো বলেন নাই। তারা মুক্তিযুদ্ধ নিয়ে, সংবিধান নিয়ে, জয় বাংলা মন্তব্য স্লোগান নিয়ে, 7ই মার্চ মানে যেই স্তম্ভ বা যেই ইমোশনস বা যেই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ দেশ হিসেবে দাঁড়িয়ে আছে,
এটা হচ্ছে অ্যাসেট, তার মূল যেটা কি বলে, একটা বিল্ডিং করার সময় যে বেসমেন্ট, এগুলি হচ্ছে আমাদের বেসমেন্ট বাংলাদেশের। তো সেই বেসমেন্ট নিয়ে তিনি কিন্তু নাড়াচাড়া করছেন একদম ডে ওয়ান থেকে। তো বাংলাদেশের এই যে এই 50-53 বছরের যে বাংলাদেশ, এখানে অনেক দুর্নীতি, অনেক সন্ত্রাস, অনেক নৈরাজ্য, লুটপাট সব দলই করেছে কম বেশি, সাধারণ জনগণকে চুষে নিয়েছে, এটা কম বেশি সব সরকারি। সেইখান থেকে একমাত্র আমি মনে করি, আমি মিডিয়া কর্মী হিসেবে বলছি না, এটা সত্য, বাংলাদেশের যত ক্রাইসিস যাক, যত দুর্ঘটনা অঘটন ঘটুক, দিন শেষে কিন্তু বাংলাদেশের একমাত্র আশ্রয়ের জায়গা কিন্তু গণমাধ্যম। হ্যাঁ, গণমাধ্যম অনেক প্রেসারে ছিল, গণমাধ্যম অনেক পলিটিসাইজ ছিল, দালালিও করেছে। সব কিছুর পরেও আপনার যখন আপনার পুলিশ প্রশাসন ব্যর্থ, আর্মি নির্বিকার থাকে, আমাদের বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত অথবা পলিটিক্যাল বায়াস থাকে, তখন কিন্তু দিন শেষে সকালে দুপুরে মানুষ কিন্তু ওই হয় গণমাধ্যম খুলে বসে, হয় কেউ নয়াদিগন্ত পড়ে, কেউ মানবজমিন পড়ে, কেউ প্রথম আলো পড়ে, তাই না, কেউ বিবিসি বাংলা শুনে, কেউ ভয়েস অফ আমেরিকা শুনে, কেউ বাংলাদেশ বেতার শুনে, একটা না একটা গণমাধ্যমের দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকে, রাতের পর রাত জেগে কিন্তু টকশোগুলি দেখে, বোঝার চেষ্টা করে হোয়াটস গোয়িং অন, দেশটা কোন দিকে যাচ্ছে। তো সেই আমরা সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু গণমাধ্যম কিন্তু এই রকম পলিটিক্যাল রোশনালের মধ্যে বা ক্ষমতা রোশনালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা কিন্তু খুবই সুখে নেই, আমরা বরাবরই যুদ্ধ করতে হচ্ছে ক্ষমতাসীনদের সঙ্গে, একইভাবে বিরোধীদের সঙ্গে। বিরোধীরা মনে করে যে এটা হচ্ছে গণমাধ্যম হচ্ছে সরকারের স্তুতি গায়, সরকার পক্ষরা মনে করে যে তারা তাদের সঠিক তথ্য আমরা দিচ্ছি না, আমরা ফেক তথ্য দিচ্ছি বা সঠিক তথ্য দিচ্ছি, সমালোচনাও করছে। তো এই একটা মানে দ্বিপাক্ষিক রোশনালের মধ্যে দিয়ে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু এগিয়ে চলছে, কিন্তু তারা তাদের মানে মিনিমাম জায়গাটুকু মেনটেন করার চেষ্টা করছে আমি মনে করি। সেইখান থেকে হাসনাত আব্দুল্লাহ যখন বলে এইভাবে এই সময় এসে বাংলাদেশের যারা মানে তাদের পক্ষে যা সোজা হিসাব, তার বক্তব্য হচ্ছে হয় আমাদের পক্ষে লেখো, না হলে তোমাদের কলম ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, তোমাদের অফিস গুড়িয়ে দেবো। না, এর আগে তো তাই ভাই এই হাসনাত আব্দুল্লাহ তো কি করলো, সময় টিভিতে লিস্ট ধরাই দিল না, সেটাই বলছিলাম। কি করলো? তো এই হাসনাত আব্দুল্লাহর মতো একটা বাচ্চা ছেলে নাক টিপ দিলে যে ছেলেটার দুধ এখনো পড়বে, সেই ছেলেটা এত বড় স্পর্ধা পায় কোথা থেকে, গণমাধ্যম নিয়ে এত বড় কথা বলে কোন থেকে, তার ব্যাকআপ কি, সে এত বড় কথা কিভাবে বলে? আর এই ধরনের এই বৈষম্য বিরোধী, এইটা কি বৈষম্য বিরোধী একটা নেতার কথা হইতে পারে? এটা বৈষম্য, এটা তো বৈষম্যবাদী কথা, বৈষম্যমূলক কথাবার্তা। এটা কি ধরনের কথা? আওয়ামী লীগের একটা নেতা, একটা কর্মীকে আপনি পিঠে মাইরা বলবেন, তার নিউজ আমি ছাপতে পারবো না? সে একটা আওয়ামী লীগ যদি একটা কর্মসূচি, যে কোনো একটা দল, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, তো তার একটা কর্মীর কথা, তার একটা আওয়ামী লীগের দলীয় কোনো খবর ছাপা মানে যদি হয় আপনার ফ্যাসিবাদের দোসরগিরি করা, ফ্যাসিবাদের প্রচারণা করা, তাহলে কেমনে হইল? তাহলে আপনি তাহলে আপনার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য কি? আপনারা এতদিন যেই মানে অ্যাসেটটা নিয়ে আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যে বৈষম্য সব আওয়ামী লীগের লোকজন, নেতাকর্মী, মুক্তিযোদ্ধারা সব খাইয়ে ফেলতেছে, আপনারা কিছু পাচ্ছেন না, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্ট, কোনো কিছু পাচ্ছেন, সব আওয়ামী লীগ খাইয়ে ফেলতেছে, মুক্তিযুদ্ধ খাইয়ে ফেলতেছে, কোটায় খাইয়ে ফেলতেছে। এই বৈষম্যের ফেনা তুলে তো আপনারা হচ্ছেন এরকম একটা ক্ষমতায় আসলেন, দল গঠনের স্বপ্ন দেখা দিচ্ছেন, নেতৃত্ব দেওয়ার স্বপ্ন। এইভাবে আপনি নেতৃত্ব দিবেন? আপনি তো বৈষম্য বিরোধ দূরের কথা, পুরোটা A to Z আপনি বৈষম্যবাদী কথাবার্তা বলতেছেন। না, সেটাই। এবং গণমাধ্যমকে তো আপনি এইভাবে ডিরেক্টলি আপনি আঘাত করতে পারেন না তো ভাই। আপনি কে? আপনি নির্ধারণ করে দিবেন আমি কার খবর ছাপবো আর কার খবর ছাপবো না? আপনি কে? না, এটা কলম ভেঙে দেওয়ার কথা বলা তো এটা আসলে অনেক বেশি মানে একটা দুঃসাহসিক কথা। কিন্তু আরেকটা বিষয় সেখানে যাই, যে এই যে তার যে জনসংযোগ, সেইখানে কিন্তু একটা দৃশ্য আপনি দেখেছেন কিনা, লোক কিন্তু 50 থেকে 70 জন সামনে, আর কি পেছনে ছোট্ট ব্যানার, এবং সামনে কিন্তু লোক হলো মানে 50-60 জন, আমি যদি ভুল না করি আর কি। তার মানে তারা যে জনগণের কথা বলে, সামগ্রিক জনগণের কথা, তারুণ্যের কথা বলে, যে তরুণ সমাজের কথা শুনতে হবে, না হলে কিন্তু তরুণ সমাজের প্রতিনিধি যদি হন তিনি, তাহলে তো সেখানে অন্তত
হাসনাত আব্দুল্লাহর মতো একজন লিডার গিয়েছে, যারা ফ্রন্ট লাইনে আওয়ামী লীগকে, স্বৈরাচারী আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে বলে তারা দাবি করেন, তো সেইখানে তো আসলে অন্তত 5,000 লোক থাকার কথা আর কি। তা তো বটে, কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের টপ 3 নেতার মধ্যে তো একজন সে, এবং 2-3জন তো আছে ক্ষমতায়, এর বাইরে আছে হাসনাত এবং সার্জিস, মূলত এই 5জন, এই পঞ্চপাণ্ডব 2 পাণ্ডব বাইরে, তো 2 পাণ্ডবের 1 পাণ্ডব যখন যাবে, এবং উনি সবসময় লাউ হাসনাত সাহেব, তো ওনার উনি একটা জায়গায় যাবেন, ওনার তো অনেক লোকজন থাকবে, সেটা স্বাভাবিক। এখন কি বলবো আসলে, মানে বিষয়টা এত সহজ না। আপনি 5ই আগস্টের আগের স্বপ্ন যদি এখনো দেখেন, 5ই আগস্টে আসলে দল মত নির্বিশেষে প্রত্যেকটা স্রোত একসঙ্গে মিলিত হয়েছে এক মোহনা। যখন 5ই আগস্টের পরে আমি যখন দেখতেছি যে হালুয়া রুটি পার্টি দাঁড়ায় গেছে, যে একটা স্ট্যাটাস দিয়েছে সে একটা কমিটি পাওয়া গেল, যে তার প্রোফাইলটা শুধু লাল করছে 7 দিনের জন্য সে একটা উপদেষ্টা হয়ে গেল, হ্যাঁ, এই দলের নেতা হলো, ওই দলের নেতা। তো এইখানে তো 2-4-5 কোটি লোক তো এই আন্দোলনের সঙ্গে ছিল নানাভাবে। তারা যখন দেখতেছে যে কি রে 5ই আগস্টের পরে ক্ষমতা সরকার যখন পড়ে গেল, এরা সরকার গঠন করলো, এখন তো হালুয়া রুটি পার্টি, মানে হালুয়া রুটি ভাগাভাগি নিয়েই ব্যস্ত। দেশের কথা, মানুষের কথা, জনগণের কথা তো তারা কোনো কিছু ভাবছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিত্য প্রয়োজনীয় জিনিস, দ্রব্যমূল্য। তো এই হাসনাত আব্দুল্লাহ তো আজকে বক্তৃতা যদি হাসনাত আব্দুল্লাহ এই মানে গণমাধ্যমের কলম ভাঙা না দিয়ে হাসনাত আব্দুল্লাহ যদি বলতো যে এই সরকার কেন ভ্যাট বাড়াইলো, এই সরকার কেন এই মানে আম জনতার, তাই এইটা নিয়ে কোনো কথা বলতেছে? এটা নিয়ে আপনি দেখবেন বিএনপিও কথা বলে না, হাসনাত আব্দুল্লাহ কথা বলে না। ওই যে দিন শেষে পাটা পুতায় ঘষাঘষি, মরিচের দফা শেষ। না, সেইটাই জনগণের কথা আসলে কেউ মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে আমরা ভেবেছিলাম যে তারা বলবে জনগণের কথা। আজকে একটা সিঙ্গাড়া খাইতে গেলাম আমার পাশের দোকানে মাদলে, 20 টাকা করে, খুব সুস্বাদু, এটা প্রতিদিন সন্ধ্যায় খিদা লাগলে খাই সিঙ্গাড়া খাইতে গেলাম, 20 টাকা করে সিঙ্গাড়া কিনতে গেলাম, কয় যে 23 টাকা, 3 টাকা ভ্যাট, 20 টাকার দামে একটা সিঙ্গাড়া, 20 টাকা একটা দাম সিঙ্গাড়ার দাম, এটাই কিন্তু অনেক বেশি, উচ্চাবিলাসী, সেটার সঙ্গে 3 টাকা ভ্যাট। একটা সিঙ্গাড়া যদি আমি 3 টাকা ভ্যাট দিই, তাহলে আমি খাবো কি, কিভাবে খাবো? মানে সারা বাংলাদেশের মানুষ কিভাবে বেঁচে আছে? কিন্তু সেটা নিয়ে কিন্তু কথা নাই। কিন্তু আমার স্ত্রী, আমাদের কিছু কেনাকাটা করা দরকার, আমার স্ত্রী বলে যে এখন তো আমি এই যে শপিং মলগুলি, আমি তো শপিং মলে যেতে পারবো না, কয়েছে ভ্যান থেকে আমার জামা কাপড় কিনতে হবে। শপিং মলে গেলেই তো ধরেন 1000 টাকা দিয়ে একটা জামা কিনলে 200 টাকা ভ্যাট, ভ্যান গাড়ি না। কিন্তু সেইটা নিয়ে কিন্তু এই পলিটিক্যাল পার্টি বা এই যে হাসনাত আব্দুল্লাহ, সেটাই বললাম যে ওনারা তো ভীষণই নাই। ওনারা আজকে 6 মাস পরে ওনারা আছে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিয়ে গণমাধ্যম কোন পত্রিকায় কোন নেতার খবর ছাপছে, আওয়ামী লীগের কোন নিউজ ছাপছে, সেটা নিয়ে ওনারা কলম ভাঙার বিষয় নিয়ে আছে। এবং শুধু গণমাধ্যম না, তো উনি হুমকি দিয়েছেন যেসব শিক্ষক মানে টক শোতে বক্তৃতা দেয় বা কলম লেখে, মানে আমি শুধু নিউজই না, কোনো কথাই বলতে পারবেন না আপনি আওয়ামীদের নিয়ে, আওয়ামীদের আলোচনা সমালোচনা। ভাই একটা এত বড় একটা দল, এই দলের সব তো করাপ্টেড না, সবাই তো লুটপাট করে নাই ভাই, সবাই তো হত্যাকারী না আর কি। এখন তাই আওয়ামী লীগের পোস্ট থাকলে, আওয়ামী লীগ কত বড় একটা দল, এই দলের সবাই কি লুটপাট করছে, সবাই চুরি করছে, সবাই পালাইছে না? সেটাই, আর ওদের সবাই ফেরেশতা। এটা আমি ঢালাভাবে কেমনে বলি ভাই? না, সেটাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে সংস্কারের যে কমিশন করা হয়েছিল, সেগুলো 2-3 দিনের মধ্যে জমা দেবে সুপারিশগুলো, কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে নির্বাচনটা জুন-জুলাইয়ের মধ্যেই দিয়ে দিলে ভালো, মানে দেওয়া উচিত সরকারের। আর একটা তো আলোচনা আমরা আগেও করেছি যে এই সরকার আসলে যৌক্তিক সময়ে সংস্কারের কথা বলে একটা লম্বা সময় তারা থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন বলে তারা একটা ঘোষণা দিয়েছে। অনেকে আবার আলোচনা করছে যে আসলে সংস্কার তো হওয়া উচিত, প্রধান যেটা সেটা হলো নির্বাচনী সংস্কার, যেহেতু একটা অভিযোগ রয়েছে যে গত 3 টার্মে সাধারণ মানুষ, সাধারণ ভোটার যারা তারা ভোট দিতে পারেনি, তাদের একটা ভোট না দেওয়ার প্রতি একটা ক্ষোভ রয়েছে, কারণ ভোটের অধিকারটাই তো আসলে বড় সংস্কার জনগণকে।
তো এই জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটা কি আসলে সরকার মানবে নাকি? প্রথম সরকার, শোনেন সোজা কথা একটা বলি, সরকার বলে তো কিছু নাই, গদি, ওই তো গদি বা সরকার, ক্ষমতায় ওই যে যায় লঙ্কায় সে হয় রাবণ। ক্ষমতার এমন এক স্বাদ, এইটা এমন একটা অমৃত সুধা, এখান থেকে আপনি অন্তত আমাদের দেশের জন্য মানে প্রেক্ষাপটে আমরা মানুষই মনে হয় এমন, হয়তোবা আমি আপনি গেলেও একই আচরণ করব। এখন হয়তোবা অনেক বড় বড় কথা বলতেছি, কারণ এখন যারা সরকার চালায় তারাও কিন্তু টকশোতে আমার আপনার মতো অনেক বড় বড় কথা বলে, অনেক বলছে আহারে আমি যদি একটা দিন ক্ষমতা চালাইতে পারতাম, একটা দিন মানুষের সেবা করতে পারতাম, আমি কি করে দিতাম। তো তারাও তো এখন সরকার চালাচ্ছে, ফলে এই প্রেশারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এই নির্বাচনের যে তাগিদ, এই তাগিদটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং এইটা আরও জোরালোভাবে হওয়া উচিত, এবং বিভিন্ন সেক্টর থেকেই এই চাপটা দেওয়া উচিত যে আমরা আসলে নির্বাচন চাই। কারণ আপনি দেখেন বাংলাদেশের মূল সমস্যা এবং অন্যতম মূল সমস্যা কিন্তু করাপশন কিচ্ছু না। মূল সমস্যা হচ্ছে মানে সুষ্ঠুভাবে না, সেটাও না, সুষ্ঠুভাবে ক্ষমতার হাত বদল বা ক্ষমতার পালা বদল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, মানে একটা মানুষ তার যোগ্য প্রতিনিধি প্রপারলি নির্বাচন করতে পারে না। মূল প্রবলেম এই জায়গায়। আজকে যদি প্রপার ইলেকশনটা হইতো, আমি যদি আমার ভোটটা দিতে পারতাম, আমি আমার প্রতিনিধি যদি নিয়োগ দিতে পারতাম, তাহলে পরে কি ওই প্রতিনিধিও জানতো যে আমার ভোটে সে নির্বাচিত হয়েছে, এবং সে জানে 5 বছর পরে আমার আবার ঠিকই এই লোকের কাছে যেতে হবে, এই লোক আমার ভোট না দিলে কিন্তু আমি পাস করবো না। ফলে এই জবাবদিহিটাই আমরা তৈরি করতে পারি নাই বলেই এই 16 বছর ধরে আমরা থাকি, 10 বছর ধরে আমরা থাকি, আমরা কু করার চেষ্টা করি, আমরা নানান রকমের মানে অপোজিট মানে যুদ্ধবাদী তৈরি করি, আমরা ফ্যাসিবাদ তৈরি করি, নানান এগুলি কিন্তু পলিটিক্যাল টার্ম সব। তো এই জিনিসগুলি আমরা ক্রিয়েট করে রাখি আমাদের নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য, এবং আমরা প্রণোদনা দিই, আমাদের প্রণোদনা দিই, পুলিশদের প্রণোদনা দিই, আর্মিদের ব্যবসা দিই, আমরা এই জিনিসগুলি করে করে আমরা আজীবন ক্ষমতায় বসে থাকবো। কিন্তু ক্ষমতায় যে আজীবন থাকা যায় না, এটা তো বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশ। কিন্তু এরপরে আমরা গোল্ডফিশ জাতি, আমরা ভুলে যাই, আমাদের মেমোরি খুব ছোট। ফলে বিএনপি যে নির্বাচনের তাগিদ দিচ্ছে, এই তাগিদটা খুবই যৌক্তিক। আলটিমেটলি আপনার সংস্কার করা উচিত একমাত্র জিনিস, সেটা হচ্ছে নির্বাচনী সিস্টেম। এই নির্বাচনী সিস্টেমটাই যদি আপনি ঠিক করে দেন, তাহলে আপনার সব কিছু অটোমেটিক সিস্টেমের মধ্যে। আপনার যদি গভর্নমেন্ট ফর্মটা মানে লিগ্যাল হয়, মানুষের ভোটে হয়, তার মানে তারা কাজটা করতে বাধ্য এবং তারা জবাবদিহি থাকতে বাধ্য থাকবে। একই সঙ্গে যে মানে সবাই যে বলে যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, জনগণের ম্যান্ডেট বলতে তো আসলে নির্বাচনটাই আর কি। জনগণ যে আপনাকে সাপোর্ট করছে, এইটা আপনি কিভাবে বুঝবেন? মানে আপনি এখন যে যার ধরেন 100 সমর্থক কর্মী সব মিলিয়ে, সেও কিন্তু বলে যে জনগণ এটা চায়, বাংলাদেশের এটা চায়। সবাই জনগণের মাথায় কাঁঠাল ভাঙে, কিন্তু জনগণ যে ওই যে শোরুম থেকে ভ্যান গাড়িতে নেমে গেছে এই খবর নাই। হ্যাঁ, জনগণ কাকে চায় সেইটার নির্বাচন করার পদ্ধতিটা তো ভোট। এই পদ্ধতিটা শুধু এই জায়গাটা যে প্রবলেম, এই পদ্ধতিটা আপনি ক্রিয়েট করে দেন, ফিক্স করে দেন, দিতে পারেন। যদি আমি জানি পারবেন না, ইউনূস সরকারের প্রতি আমার এখনই বন্ধ অনুরোধ, আপনারা কিচ্ছু সংস্কার করা লাগবে না ভাই, আপনি শুধু নির্বাচনী টোলটা ঠিক করে দেন, সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে, আই প্রমিস। না সেটি আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আমরা একটু যেতে চাই, সেটি হলো যে আপনি জানেন যে এই 5 আগস্টের পর থেকে মানে অনেক সন্ত্রাসী, বড় বড় সন্ত্রাসী জঙ্গি তারা জেল থেকে ছাড়া পেয়েছে। সুইডেন ইসলাম, পিচ্চি হেলাল, শামসুল ইসলামী ইমন, আবার অনেকগুলো মামলায় মানে অনেককেই 21 আগস্টের হামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে। আজকে 10টা অস্ত্র মামলা যে ছিল সেখান থেকে বাবরকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে খালাস দেওয়া হয়েছে, তাকে সহ আরো বেশ কয়েকজনকে। এগুলো ধরলাম যে একটা পলিটিক্যালি একটা কানেক্টেড ছিল 21 আগস্ট এবং 10টা অস্ত্র মামলা। সন্ত্রাসীদের কেন জেল থেকে ছেড়ে দেওয়া হলো সেইটা আমার আসলে বোঝে আসে না। এবং একই সঙ্গে আজকে একটা মানে খুবই চাঞ্চল্যকর বিষয় যে আপনি জানেন যে 2002 সালে মডেল 3 হত্যাকাণ্ডের যে অভিযুক্ত সেই সাবেক সাংসদ গোলাম ফারুক অভি, তাকে এই মামলার থেকে খালাস দেওয়া হয়েছে। তাহলে তিন্নি কি হত্যা করলো কে? মানে তিন্নি কিভাবে মারা গেলেন?
এবং অভি কিন্তু একমাত্র আসামি এবং এটা মোটামুটি চার্জশিটে তো এসেছিল যে সে বাসায় এই তর্কাতর্কি বিয়ের চাপ দেওয়ার কারণে এক পর্যায়ে বাক বিতরণের সময় মাথা আঘাত করেছে, তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েছেন, মারা গিয়েছেন, তখন তার লাশটা নিয়ে গাড়িতে করে নিয়ে এসে বুড়িগঙ্গা থেকে নিচে ফেলেছিল। ফলে একমাত্র আসামিকে যখন আপনি বাদ দিয়ে দেন, সেইটা আসলে কেমন ন্যায় বিচার? দেখেন, আসলে এই আদালতের বিষয়ে আলোচনা করাটা তো একটু রিস্কি আমাদের জন্য, মানে আদালতের প্রতি আসলে সম্মান দেখানোটা উচিত আমি মনে করি, কিন্তু আসলে সম্মান দেখানোর মতো আপনি যে রেফারেন্সগুলি টানলেন, এই শুধু এই কয়দিনের রেফারেন্স। বাংলাদেশে 21 আগস্ট বলে কিছু হয় নাই, বাংলাদেশে আর কি 10টা আসে নাই, ফুল আসছিল ওই 10টা আগে করে গাঁদা ফুল ছিল শহীদ মিনারে দেওয়ার জন্য। তো এই তিন্নি নামে কেউ মরে নাই এবং অভি নামেরও কোনো আসামি ছিল না চার্জশিটে। এবং মজার বিষয় হচ্ছে অভি কিন্তু গ্রেপ্তার না, কিন্তু অভি কিন্তু ওই সময় থেকে উনি পলাতক। তার মানে কি? তার মানে হচ্ছে এই অভি কিন্তু নিরাপদে আছেন, অ্যাক্টিভ আছেন, পলিটিক্যালি অ্যাক্টিভ, এবং বাংলাদেশের সঙ্গে তার সকল সংযোগ যোগাযোগ আছে, যেমন মেজর ডালিমের মতো আর কি। মেজর ডালিম যেমন আমরা বাইচা আছে না, মরে গেছে বা ওই রকম নাই আর কি, ভুলে গেছিলাম। জলজ্জান্ত একটা মানুষ এইসা লাইভে কথা বলতেছে। তো দেখেন, অভিও আইসা আবার এমপি নমিনেশন কিনে কিনা, বাংলাদেশ তো এমপি নমিনেশন কিনবে এবং এমপিও হইতে পারে, যেতে পারে। এবং এইটাও নিশ্চয়ই আপনি দেখেছেন যে সুইডেন আসলাম হেলালরা যে বেরিয়েছে, তারা কিন্তু আধিপত্য বিস্তারের জন্য এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় তাদের নাম এসেছে। আজকে কিন্তু ডিবির যে প্রধান রেজাউল করিম মল্লিক, তিনি ব্রিফিং করে এই দুজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি ঘোষণা দিয়েছেন। দেখেন যে একদিক দিয়ে আপনি কারাগার থেকে ছেড়ে দিলেন কোনো যাচাই বাছাই ছাড়া, তারা আসলে প্রিভিয়াস পিসিপিআর যে তাদের ক্রাইম রেকর্ড গুলো কি, তারা বেরিয়ে আসলে পরে কি ধরনের সংখ্যা তৈরি হতে পারে সেইটা আপনি বিবেচনা করেন নাই, ছেড়ে দিয়েছেন। এখন তাদের পেছনে আবার আপনি ছোটার ঘোষণা দিলেন যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এখন এই বিষয়ে আমার মনে হয় আমাদের যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আসলে এই বিষয়ে আসলে মানে একটা ট্রায়ালের মতো উনি যদি আসতেন আমাদের সবার সামনে, এই প্রশ্নগুলির প্রশ্ন যদি ওনাদেরকে করতে পারতাম, ওনাকে করতে পারতাম, তাহলে সবচেয়ে বেটার হইতো বা বেটার উত্তর দিতে পারতো। কিন্তু মানুষের পারসেপশন হচ্ছে আসলে উনি তো কথা বলেছেন কিভাবে, ওই যে যখন আসামিদেরকে ওই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোর্টে যখন তারা হামলার শিকার হচ্ছিলেন আর কি, উনি তখন বললেন যে আমরা কৌশল পাল্টিয়েছি। নিঃসন্দেহে এটা খুব মানে ভালো ইনিশিয়েটিভ। সকালে 6টা-7টার সময় মানে এদেরকে, কিন্তু ওই যে যারা হামলা করছে একটা লোককে কিন্তু অ্যারেস্ট করার নির্দেশনা তারা দেননি আর কি। কারণ আইনের শাসনটা তো এরকম হবে, যিনি অন্যায় করবেন, অপরাধ করবেন, তিনি যেই দলেরই হোক না কেন, যেই ক্ষমতার সাথে থাকুক না কেন, তাকে অ্যারেস্ট করা হবে। কি আওয়ামী লীগ, বিএনপি, নাগরিক কেউ মানে শোনেন, সেটা বাদ বিচার হবে। অ্যারেস্ট করবে কিভাবে? ধরেন এইটার উদাহরণও আছে। শিল্পকলায় কয়েকদিন আগে আপনার মনে আছে একটা নাটক চালু অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, গুটি কয়েক পোলাপান এসে বিপ্লব করে বাইরে থেকে শিল্পকলায়। তারপরে ওই গুটি কয়েক পোলাপানি আবার ওই এই বন্ধের বিরোধিতা করে মামুনুর রশিদ সহ নাট্যজনরা মেরেছিল, বাইরে একটা মানববন্ধন করতেছিল, ডিম মেরে জুতা টুতা মেরে চলে গেছে। তো শিল্পকলার যে মহাপরিচালক জামিল আহমেদ, ওনাকে প্রশ্ন করা হইলো যে আপনি কেন এটা ট্যাকেল দিতে পারেন, বা আপনার থাকতে এই ধরনের আপনার কাছ থেকে এটা আশা করিনি। ধরেন আপনি তো সার্জিসও না, হাসনাত না, বা আসিফ নজরুল না, আপনি কিন্তু নাটকের অনেক গুরুত্বপূর্ণ একজন লোক এবং স্ট্রং লোক। উনি এমন এক উদাহরণ দিলেন যে উনি বললেন যে দেখেন, যারা এসছে তাদের মধ্যেও কিন্তু গুলি খাওয়া লোক আছে, তারা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার। ফলে এইখানে উনি আসলে কি বুঝাইতে চাইছে সেটা জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এইখানে ওনারও হাত পা বাঁধা। উনিও যে চাইলে ওনাকে ওই লোকগুলিকে ধরবে, সে ধরার সুযোগ নাই। কারণ
না তার মানে কি এটা কি যে গুলি খেয়েছে আন্দোলনে গুলি খেয়েছে তাই সে বৈধ? না না, সে কি তার সকল অন্যায় বৈধ? তাই হচ্ছে, তাই তো হচ্ছে। নাইলে শিল্পকলার মতো জায়গায় এরকম একটা নেক্কারজনক ঘটনা এরকম টানা চললো, সেটা কোনো জবাব হইলো না। এই যে জুতা, আপনি যে বললেন তাদের জুতা ছড়ে হইলো, যা তা করতেছে, কোনো আছে? কেউ গ্রেপ্তার হচ্ছে? কোনো বিচার আছে? কোনো আইন আছে? না, তাইলে আমরা তাইলে এই তাহলে কি হলো? তাহলে হেলমেট বাহিনী আর এই বাহিনীর সাথে পার্থক্য কি হলো? আর না, সেটাই তো, আমরা তো ন্যায় বিচার আইনের শাসন। এখন আপনি যে বলছেন যে এদের গ্রেপ্তার করা হয় না কেন, কোন পুলিশ গ্রেপ্তার করবে, কোন ওসি গ্রেপ্তার করবে, কোন অফিসার গিয়ে এটা নিয়ে তার চাকরি হারাবে? চাকরি তো অনেক হারাইছে না। কিন্তু এইটা তো, তাহলে তো আপনি কি বাংলাদেশ আমরা আসলে পেতে যাচ্ছি? আসলে তো একই, যেই লাও সেই কদুর মতো অবস্থা আর কি। এটা আসলে একেবারে খুবই দুঃখজনক। মানে মঞ্জুর ভাই, আসলে কি বলবো, আর দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষের দিকে, আমরা আজকে বাড়াচ্ছি না। আমরা চাই আসলে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা বরাবরই বলি আর কি, যে আইনের শাসন এমনভাবে প্রতিপালিত হবে যে সেইটা আসলে ব্যক্তি বা দল, ধর্ম, বর্ণ এগুলো দিয়ে বিচার করা হবে না। ন্যায় বিচারটা এরকম ভাবে হবে যেন কোনো ধর্ম, দল, মত এসব দিয়ে বিচার করা হবে না। সবার জন্য আইন, ন্যায় বিচার এগুলো সমান হবে, মানবাধিকারটা মানে সুন্দরভাবে প্রতিপালিত হবে, সেটাই আমাদের চাওয়া। সেরকম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আজকে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।